আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা ৭৫ থেকে ৯২ পৃষ্ঠা এই চ্যাপ্টারের আমরা তোমাদের যে সকল প্রশ্নগুলো বার্ষিক পরীক্ষাতে আসবে এবং এমসিকিউ গুলো সেগুলো আমি তোমাদেরকে শিখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা পুরো অধ্যায় শেখা হয়ে যাবে। আমি পুরো অধ্যায় রিসার্চ করে এই প্রশ্নগুলো বের করছি, একটা প্রশ্ন বাদ যায়নি এখান থেকে, এমসিকিউ প্লাস প্রশ্ন। তোমরা ভিডিওটা দেখো ভালো করে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা জানতে পারবা। আমি তোমাদেরকে এক শিক্ষার সিস্টেমও দিয়েছি এবং তোমাদেরকে অনুশীলনের সিস্টেমও দিয়েছি। ওকে, তাহলে তোমরা পুরো ভিডিওটা সুন্দর করে দেখলেই বুঝতে পারবা। দেখো, যেমন দেখো সাইমন রিং কে ছিলেন, এখন সাইমন রিং কে ছিলেন, শ্রীমতী ইন্দিরা গান্ধী কে ছিলেন, এভাবে তোমাদের এমসিকিউ থাকবে। আর আরেকটা প্যাটার্নের এমসিকিউ আছে, তোমাদেরকে এমসিকিউ গুলো আমি তোমাদের দেখাবো। আগে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা আগে তোমাদেরকে শিখতে হবে, যে তাহলে তোমরা এগুলো পারবে না। দেখো, সাইমন রিং কে ছিলেন, ব্রিটিশ সাংবাদিক ছিলেন। শ্রীমতী ইন্দিরা গান্ধী কে ছিলেন, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন। মাদার তেরেসা কে ছিলেন, নোবেলজয়ী মানবতাবাদী ছিলেন। লিওনিদ ব্রেজনেভ কে ছিলেন, তৎকালীন সোভিয়েত নেতা ছিলেন। এডওয়ার্ড কেনেডি কে ছিলেন, মার্কিন সিনেটর। জর্জ হ্যারিসন কে ছিলেন, ব্রিটিশ গায়ক। পণ্ডিত রবিশঙ্কর কি ছিলেন, বিখ্যাত সেতার বাদক। মুক্তিযুদ্ধে অংশে নেওয়া অস্ট্রেলীয় নাগরিক কে ছিলেন, উইলিয়াম এস ওয়ান্ডারল্যান্ড। তো তোমাদের এটা এমসিকিউতে এভাবে আসবে যে উইলিয়াম এস ওয়ান্ডারল্যান্ড কোন দেশীয় নাগরিক ছিলেন, অস্ট্রেলীয়। সাইমন রিং পেশায় কি ছিলেন, সাংবাদিক। ব্রিটিশ সাংবাদিক বলা হয় কোন ব্রিটিশ সাংবাদিককে বলা হয় বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু, সাইমন রিংস। 1971 সালে সাইমন রিংয়ের বয়স কত ছিল, 26 বছর। বিদেশি সাংবাদিকদের সঙ্গে তিনি ছিলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। দেখো, সাইমন রিং সম্পর্কে আমরা আরো অনেকগুলো বিষয় জানি। দেখো, সাইমন রিং হোটেলে লুকিয়েছিলেন, 32 ঘন্টা সময় বেশি হোটেলে লুকিয়েছিলেন। এটা তো আমাদের এমসিকিউতে আসতে পারে। নানা কৌশলে, এমনকি তিনি তথ্য টুকা লেখা কাগজ কিংবা ছবির নেগেটিভ এগুলো তিনি মোজার মধ্যে লুকিয়ে রেখেছেন। কোনো মতে বিমানে উঠে তিনি এই ঢাকা ছেড়ে পাড়ি দেন, ব্যাংকক যান। হ্যাঁ, বাংলাদেশ থেকে তিনি মুক্তিযুদ্ধের সময় ব্যাংকক পাড়ি দেন। তার বিখ্যাত প্রতিবেদন পাকিস্তান ট্যাঙ্কের নিচে বিদ্রোহ দমন, এটা তার বিখ্যাত প্রতিবেদন ছিল। এটা লন্ডনে একটা পত্রিকা ছিল, দ্য ডেইলি টেলিগ্রাফে সেটা প্রকাশিত হয় 29শে মার্চ। সারা জীবন ভিয়েতনাম যুদ্ধ সহ পৃথিবীর নানা প্রান্তে 20টি যুদ্ধ এবং বিপ্লবের খবর সংগ্রহ করেছেন তিনি। 2021 সালে 76 বছর বয়সে তার মৃত্যু হয়। তাহলে এটা সম্পর্কে তোমরা একটু সাইমন রিং সম্পর্কে জেনে রেখো। সাইমন রিং তাহলে 32 ঘন্টার বেশি সময় আমাদের ঢাকায় যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে লুকিয়েছিলেন। তো তিনি তার তথ্যগুলোকে মোজায় লুকিয়ে রাখতেন এবং তিনি পাকিস্তানের ট্যাঙ্কের নিচে বিদ্রোহ দমন এই শিরোনামে তিনি লন্ডনের দ্য ডেইলি টেলিগ্রাফে তার এটা প্রকাশিত হয় 29শে মার্চ। সারা জীবন ভিয়েতনাম যুদ্ধ সহ তিনি পৃথিবীর নানা প্রান্তে 20টি যুদ্ধ এবং বিপ্লবের খবর সংগ্রহ করেছেন। 2021 সালে 76 বছর বয়সে তার মৃত্যু হয়। এবার দেখো, প্রশ্ন দেখো, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন হলো কোনটা, ইউএনএইচসিআর। নিচের কোনটি যুদ্ধের ফন্টের নাম, দেখো বিবিসি, আকাশবাণী এগুলো কিংবা গণমাধ্যম এগুলো ফন্টের নাম। বিবিসি, আকাশবাণী এরকম দুইটা গণমাধ্যমের নাম। শরণার্থী সমস্যা মোকাবেলায় মূল ভার বহনকারী দেশ ছিল ভারত। তোমরা জানো যে মুক্তিযুদ্ধের সময় বাঙালিরা ভারতে আশ্রয় নিয়েছিল, যদি ভারতের ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ। মুক্তিযুদ্ধ তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তো এখানে তোমাদের আরেকটা আমি কি নোট দিয়েছি, এটা একটা মনে রাখবা, দেখতে পারো তোমরা। সম্প্রতি যে আলোচনা ছিল যে 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মাদার অফ হিউম্যানিটি বা মানবতার জননী উপাধি পেয়েছেন কে, বলো তো তোমরা। এটা তোমাদের উপরে একটা কেউ থাকলো তোমরা এটা নিজেরা করবা, কিন্তু এটা তোমাদের পরীক্ষা আসবে না, কারণ এই কোশ্চেনটা এখন নেগেটিভ হয়ে গেছে। তারপর দেখো কি বলছে, মুক্তি সংগ্রামের সময় বাংলাদেশ সরকারের সকল কর্মকাণ্ডের মূল কেন্দ্র ছিল কলকাতা। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের সকল কর্মকাণ্ডের মূল কেন্দ্র ছিল কলকাতা। শরণার্থীদের বড় অংশের ট্রানজিট ও যুদ্ধের প্রস্তুতি ক্যাম্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 9 মাসে ভারতে আশ্রয় গ্রহণকারী শরণার্থীর সংখ্যা দাঁড়ায় 1971 সালে এই দেশের জনসংখ্যা কত ছিল, 7.5 কোটি। 1971 পাকিস্তানি বাহিনী পরিচালিত গণহত্যার নাম ছিল অপারেশন সার্চলাইট। মুক্তিযুদ্ধে ভারতের কোন অঙ্গরাজ্যে বেশি শরণার্থী আশ্রয় নেয়, পশ্চিমবঙ্গে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এগুলো তোমরা ভালো করে শিখে ফেলবা, মুখস্থ করে ফেলবা। দরকার হলে তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবা। এরপরে তোমরা এটা শেখার পরে তোমরা এর সাথে আমি ভিডিওতে এক্সারসাইজ দিয়েছি, এটা করে ফেলবা। এবার তোমাদের এই অধ্যায়ের সম্পূর্ণ এমসিকিউ হয়ে যাবে, কারণ এই অধ্যায়টা একটা কঠিন অধ্যায় তোমাদের সবচেয়ে। এরপরের অধ্যায়গুলো একদম ইজি। তারপর দেখি বলছে, মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়, তৎকালীন কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথ তলায়। মনে রাখবা, কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথ তলায়। মুজিবনগর সরকার গঠিত হয় কখন, 10 এপ্রিল 1971 সালে। আর তোমরা এটা মনে রাখবা, সরকারের সদর দপ্তর ছিল কলকাতায়। তো 1971 সালে জাতিসংঘের তৎকালীন মহাসচিব কে ছিলেন,
উত্তর ছিল উথান্ট, মনে রাখবা উথান্ট ছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চট্টগ্রাম আগরতলা হয়ে কোথায় স্থাপিত হয়? কলকাতায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চট্টগ্রাম ছিল, সেখান থেকে আগরতলা, তারপরে কলকাতায় স্থাপিত হয়। আমাদের শিল্পী সাহিত্যিকরা কলকাতায় গঠন করেছিলেন মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা। এটা মনে রাখো, মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা। মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সভাপতি কে ছিলেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কে ছিলেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কত ভারতীয় সৈন্য শহীদ হয়েছে? প্রায় 4000। পাকিস্তান স্বাধীন হয়েছিল 14 আগস্ট, ভারত স্বাধীন হয়েছিল 15 আগস্ট। তো মুসলমানদের স্বতন্ত্র রাষ্ট্রের যে দাবি মোহাম্মদ আলী জিন্নাহ নেতৃত্বে মুসলিম লীগ তুলে ধরেছিল, তারই বাস্তব রূপায়ণ ছিল এই পাকিস্তান। আমরা জানি মোহাম্মদ আলী জিন্নাহ 1940 সালে এটা দ্বিজাতি তত্ত্বের প্রস্তাব করেছিল ব্রিটিশ সরকারের কাছে। হ্যাঁ, এরই প্রেক্ষিতে আমরা রাষ্ট্র পাই পাকিস্তান, কিন্তু পরবর্তীতে এই পাকিস্তানের 2টা অঙ্গরাজ্য আলাদা হয়ে 2টা নতুন দেশ হয়ে যায়। চীন ভারত যুদ্ধ হয়েছিল 1962 সালে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবো, ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, পাক ভারত যুদ্ধ হয়েছিল 1965 সালে, আর চীনের সাথে ভারতের যুদ্ধ হয় 1962 সালে। সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল 1917 সালে। কিসের মাধ্যমে? রুশ বিপ্লবের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল 1917 সালে। সোভিয়েত ইউনিয়নের পতন হয় 1991 সালে। উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোকে বলা হতো তৃতীয় বিশ্ব। বঙ্গবন্ধুর 6 দফা ঘোষণা করেন 1966 সালে। দেশগুলোকে বানানটা একটা ওকারটা একটু ডাবল পড়ে গেছে, এটা তোমরা দেখে নিও। বঙ্গবন্ধু 6 দফা ঘোষণা করেন 1966 সালে। মুক্তির সনদ বলা হয় এই 6 দফাকে। উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোকে বলা হতো তৃতীয় বিশ্ব। কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে কত সালে? 1959 সালে। সারা বিশ্বের তরুণ সমাজের মধ্যে সমাজতান্ত্রিক বিপ্লবের স্বপ্ন জাগিয়ে তোলেন কে? ফিদেল কাস্ত্রো এবং চে গুয়েভারা। নন অ্যালাইন মুভমেন্ট মানে ন্যাম বা জোট নিরপেক্ষ আন্দোলন গঠিত হয় কখন? 1961 সালে। বাংলাদেশ সরকার ভ্রাম্যমাণ দূত হিসেবে যোগ দিয়েছিলেন কাকে? বিচারপতি আবু সাইদ চৌধুরীকে। সপ্তম নৌবিহার কাদের? এটা হলো যুক্তরাষ্ট্রের। কৃষিকেরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাকিস্তানের অনুকূলে প্রস্তাব উত্থাপিত হলে পরিষদের স্থায়ী সদস্য হিসেবে 2বার তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করেছিল কে? সোভিয়েত ইউনিয়ন। ভেটো ক্ষমতা রয়েছে কোন 5টি ক্ষমতাধর রাষ্ট্রের? চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ভেটো ক্ষমতা, প্রিয় শিক্ষার্থীরা, ভেটো ক্ষমতা মানে জাতিসংঘে কোনো প্রস্তাব উত্থাপন করা হলে এই 5টা রাষ্ট্র যদি বাধা দেয়, তাহলে সেই প্রস্তাব আর পাশ হবে না। এই 5টা হলো স্থায়ী রাষ্ট্র জাতিসংঘের। প্রথমে ভুটান ও তারপরে ভারত স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় কখন? 6 ডিসেম্বর। কোন পাকিস্তানি সাংবাদিক অপারেশন সার্চলাইটের ভয়াবহতা তুলে ধরেছিল? মাসকারেন হাস। বাংলাদেশের সাংবাদিক বিদেশে খবর পাঠিয়ে গেছেন। এদের মধ্যে বিদেশি গণমাধ্যমে কাজ করতেন শহীদ নিজামুদ্দিন আহমেদ এবং সৈয়দ নাজমুল হক। ফ্রান্সের সাবেক সংস্কৃতি মন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ইচ্ছা ব্যক্ত করেন। কে ছিল? বিশিষ্ট লেখক আদ্রে মালরো। একাধিকবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রচ্ছদ কাহিনী ছাপা হয়েছিল বিশ্ববিখ্যাত সাময়িকী টাইমস ও নিউজ উইকে। কে লিখেছেন? আমি 5-6 মাস ধরে শরণার্থীদের মধ্যে কাজ করেছি, মাদার তেরেসা। দেখো, এখানে তোমাদের একটা কিউ দিয়েছে, এটা তোমরা একটা মনে রাখবা। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। ইন্দোনেশিয়ার স্বাধীনতা সংগ্রামের প্রাণ পুরুষ ছিলেন আহমদ সুকর্ণ। মিশরের জাতীয়তাবাদী নেতা ছিলেন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের। যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট ছিলেন জোসেফ ব্রোজ টিটো। এরা কয়জন মিলে এই যে ন্যাম গঠন করছে? হ্যাঁ, নন অ্যালাইনমেন্ট, যেটা আমরা যেটা পড়লাম, এটাকে জোট নিরপেক্ষ আন্দোলন, যেটা এটা তিনি গঠন তো তারা মিলে তৈরি করেছেন। 120টা দেশের সদস্য ছিল। আর এর অন্তর্ভুক্ত দেশগুলোকে বলা হতো তৃতীয় বিশ্ব। প্রথম বিশ্ব ছিল পুঁজিপতি গণতান্ত্রিক উন্নত পশ্চিমা দেশগুলো, মানে ইউরোপ আমেরিকার দেশগুলো। আর দ্বিতীয় বিশ্ব ছিল সোভিয়েত ইউনিয়ন, চীন সহ সমাজতান্ত্রিক দেশগুলো। আর তৃতীয় বিশ্ব হলো বাকি দেশগুলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা এখানে প্র্যাকটিস করবা। হ্যাঁ, আমি যেগুলো শিখলা, যদি শিখা না হয়ে থাকে তোমরা ভিডিওটা বারবার দেখে শিখে ফেলবা। এবার তোমরা প্র্যাকটিস করবা। সাইমন রিং কে ছিলেন? ব্রিটিশ, আমরা জানি কি সাইমন রিং কে ছিলেন? ব্রিটিশ সাংবাদিক। শ্রীমতী ইন্দিরা গান্ধী কে ছিলেন? ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তো মাদার তেরেসা কে ছিলেন? নোবেল বিজয়ী মানবতাবাদী। জর্জ হ্যারিসন কে ছিলেন? তোমরা জানো যে ব্রিটিশ গায়ক। হ্যাঁ, তো শিক্ষার্থীরা, এখানে আরো এমসিকিউ আছে, দেখো তোমরা এগুলো সলভ করে ফেলবা। মুক্তিযুদ্ধে অংশ নেওয়া উইলিয়াম এস আন্ডারল্যান্ড কে ছিলেন? এই দেখো, অস্ট্রেলীয়, রুশ, মার্কিন না ব্রিটিশ? এটা তোমরা বলবা, কারণ আমি তোমাদেরকে এটা শিখেছি। সাইমন রিং পেশায় কে ছিলেন? সাইমন রিং ছিলেন হলো কে বলো তো তোমরা? এটাও তোমরা বলবা। ব্রিটিশ সাংবাদিক বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু ছিলেন, সে কে? এটা তোমরা বলবা। 1971 সালে সাইমন রিং এর বয়স ছিল কত বছর? এই এমসিকিউ গুলো তোমরা নিজেরা করবা, কারণ আমি এগুলো অ্যান্সার গুলো প্রথমে দিয়ে দিয়েছি। এবার দেখো, জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশন কোনটা? ইউএনডিপি না ইউএনএইচসিআর? তোমরা জানো এটা কোনটা? এটা তোমরা জানো, আমি এটা পড়েছিলাম। ইউএনএইচসিআর 1971 শরণার্থী সমস্যা মোকাবেলায় মূল ভার বহনকারী দেশ ছিল, তোমরা এটাও তোমরা জানো, ভারত। মুক্তিযুদ্ধে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী। ওকে, তাহলে এভাবে তোমরা নিজেরা এটাকে সলভ করে ফেলবা। আর আমি যদি ভিডিওতে বলে ফেলি, তাহলে তোমরা ভিডিওটা সাউন্ড অফ করে দিয়ে নিজেরা বলার চেষ্টা করবা উত্তরটা কে। ওকে, তাহলে এটাও তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের সকল কর্মকাণ্ডের মূল কেন্দ্র ছিল কোনটা? কলকাতা। শরণার্থীদের বড় অংশের ট্রানজিট ও যুদ্ধের প্রস্তুতি ক্যাম্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটা? এগুলো তোমরা এগুলো করে ফেলবা। আগরতলা তোমরা জানো, 9 মাসে ভারতে আশ্রয়কারী শরণার্থীর সংখ্যা ছিল 1 কোটি। 1971 এই দেশের জনসংখ্যা কত ছিল? 7 কোটি। 1971 পাকিস্তানি বাহিনী পরিচালিত গণহত্যার নাম ছিল অপারেশন সার্চলাইট।
তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো তোমরা একটু করবা, নিজেরা এগুলো করবা। যে বাংলাদেশের শিল্পী সাহিত্যিকরা কলকাতায় গঠন করেছিলেন কি, এখানে অগ্নিশিখা শিল্পী সংস্থা না মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা। প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা। মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সভাপতি গিয়েছিলেন, আমরা পড়েছিলাম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা সংগ্রামে কত ভারতীয় সৈন্য শহীদ হয়েছেন তোমরা জানো? 4000। চীন ভারত যুদ্ধ হয়েছিল কত সালে? 1962 সালে। প্রিয় শিক্ষার্থীরা, আমি সবগুলো এমসিকিউ কিন্তু শুরুতে নাম্বার আকারে দিয়ে দিয়েছি ছোট প্রশ্নের মতো করে, ওইটা পরে তারপর তোমরা এমসিকিউতে সলভ করতে আসবা, তাহলে তোমাদের শেখা হয়ে যাবে। বঙ্গবন্ধু 6 দফা কত সালে ছিল এটা তোমরা জানো? সারা বিশ্বের তরুণ সমাজের মধ্যে সমাজতান্ত্রিক বিপ্লবের স্বপ্ন জাগিয়ে তোলেন কে? নন অ্যালাইন মুভমেন্ট, মানে জোট নিরপেক্ষ আন্দোলন গঠিত হয় কত সালে? বাংলাদেশ সরকার ভ্রাম্যমাণ দূত হিসেবে নিয়োগ দিয়েছিল কাকে? এগুলো তোমরা নিজেরা করে ফেলবো। ওকে, এখানে আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ দুটো এমসিকিউ দিয়েছি, এই স্টাইলেও তোমাদের এমসিকিউ থাকবে। এটাকেই বলা হয় সৃজনশীল এমসিকিউ বা উচ্চতর দক্ষতা স্টাইলের এমসিকিউ। এই এমসিকিউগুলো একটু অন্যরকম হয়। দেখো কেমন, কোন গণমাধ্যম আমাদের স্বাধীনতা আন্দোলনে ভূমিকা রেখেছিল? এরকম 3টা নাম দেওয়া থাকবে, যেমন বিবিসি ইংল্যান্ড, ভয়েস আমেরিকা, ভয়েস অফ আমেরিকা, আকাশবাণী। এখানে উত্তর কি 1 2 না উত্তর 1 আর 3 না উত্তর 2 আর 3 না উত্তর 1 2 3? এটাকেই বলে সৃজনশীল এমসিকিউ, উচ্চ দক্ষতার এমসিকিউ। তার মানে আমরা জানি যে 3টাই ছিল, তাহলে উত্তর হবে ঘ। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটা? স্টপ জেনোসাইড, মাটির ময়না, ফ্রিডম ফর ওয়ার। তো শিক্ষার্থীরা, এটা তোমরা পড়েছো যে তোমরা জানো যে স্টপ জেনোসাইড আর মাটির ময়না, এটা হবে 1 আর 2। তো শিক্ষার্থীরা, এই জিনিসটা শেখার জন্য আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি, তোমরা এটা শিখবা যে 9000 শব্দের বিস্ফোরক একটা খবর ছিল মুক্তিযুদ্ধের সময়, শিরোনাম ছিল 1 শব্দে গণহত্যা। ইংল্যান্ডের বেসরকারি বেতার কেন্দ্র ছিল বিবিসি, মার্কিন বেতার কেন্দ্র ছিল ভয়েস অফ আমেরিকা, আর ভারতের ছিল আকাশবাণী। ব্রিটিশ পত্র পত্রিকাগুলোর নামগুলো মনে রাখবা, কারণ এমসিকিউতে আসে যে কোনটা ব্রিটিশ পত্রিকা নয়। এরকম ডেইলি টেলিগ্রাফ, গার্ডিয়ান, ইকোনমিস্ট, স্টেটমেন্ট, দ্য টাইমস, ফিনান্সিয়াল টাইমস, কারণ এগুলোতে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জন্য অনেক নিউজ প্রচার করেছিল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইম, এগুলো। কনসার্ট ফর বাংলাদেশ, এটা তোমরা মনে রাখবা, এটাতে তোমাদের এমসিকিউ আছে। বিখ্যাত ভারতীয় সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর এবং ব্রিটিশ গায়ক বিটল খ্যাত, বিটলের মনে রাখবা, বিটল ছিল ব্র্যান্ডের নাম, এই ব্যান্ডের নাম ছিল বিটল। এই বিটল ব্যান্ড খ্যাত জর্জ হ্যারিসন মিলে বাংলাদেশের যুদ্ধে সহায়তার জন্য আয়োজন করেছিল 1 আগস্ট 1971 নিউ ইয়র্ক এর মেডিসন স্কয়ার গার্ডেনে। মনে রাখবা, নিউ ইয়র্কের কোথায়? মেডিসিন স্কয়ার গার্ডেনে। এখানে পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আলী আকবর খান, পণ্ডিত আল্লাহর খার, তারা সেদিনে তারা বাদনগুলো, তাদের যে সুর, তাদের গান সুর, এগুলো আজও মানুষ স্মরণ করে। 50,000 মানুষ সেই কনসার্টে হয়েছিল। মার্কিন গায়িকা জোয়ান বয়েস, এটা মনে রাখবা, জোয়ান বয়েসের কণ্ঠে রচিত গানের করেছিল বাংলাদেশ। তিনি এই গানটা গেয়েছেন, জোয়ান বয়েস, মার্কিন গায়িকা। জর্জ হ্যারিসনের নাম সবাই জানে, কিন্তু জোয়ান বয়েস এটা মনে রাখবা, এটা এমসিকিউতে আসবে। কনসার্ট ফর বাংলাদেশ, এটা তোমরা মনে রাখবা। তারপর আমাদের কয়েকটা জাতীয় দিবস আছে, এগুলো মনে রাখবা। 17 মার্চ জাতীয় শিশু দিবস, 25শে মার্চ গণহত্যা দিবস, 26শে মার্চ স্বাধীনতা দিবস, 14 এপ্রিল পয়লা বৈশাখ, 14 ডিসেম্বর শহীদ বিদ্যাজীবী দিবস, 16 ডিসেম্বর বিজয় দিবস। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনগুলো? স্টপ জেনোসাইড, লিবারেশন ওয়ার, 9 মান্থস টু ফ্রিডম, মাটির ময়না। তাহলে এই নাম করা এটা মনে রাখবা, কারণ এগুলো এমসিকিউতে খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ভিডিওটা দেখার জন্য। তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমরা প্রথমে অংশগুলো পড়ে নিবে, এমসিকিউ কয়টা 50টার মধ্যে যেগুলো ছিল পরে, তারপর তোমরা এক্সারসাইজটা প্র্যাকটিস করবা আর এগুলো পড়বা। পুরো বই তোমাদের আর কিছু পড়তে হবে না, এমসিকিউ হয়ে যাবে। এবার নেক্সট তোমরা এই ভিডিওর পার্ট 2তে তোমরা এই অধ্যায়ের প্রশ্নগুলা উত্তরগুলা পেয়ে যাবা, যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে নেক্সট পার্ট 2তে তোমরা এটা পেয়ে যাবা। এভাবে আমি তোমাদের সকল সাবজেক্টের ভিডিওগুলো দেবো। তোমরা প্লিজ দয়া করে একটা করে কমেন্ট করবা আর একটা করে লাইক দিবা। ওকে, আর তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে আমি একটু উৎসাহ পাবো এবং তোমাদের আমি সবগুলো সাবজেক্ট খুব দ্রুত করে দেবো। আর তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা এখনো টাইম আছে, কিন্তু বার্ষিক পরীক্ষা কিন্তু এগুলো তোমাদের 100% অবশ্যই পড়তে হবে। এগুলো পড়া ছাড়া তোমরা বার্ষিক পরীক্ষা ভালো করতে পারবা না। তো তোমরা আগে থেকে পড়ো, কারণ তখন শেষ করতে পারবা না। আর তোমরা ভিডিওগুলো দেখবা এবং ভিডিওগুলো তোমরা জানো কোথায় থাকবে, পরে প্লে লিস্টে থাকবে। তোমরা পরীক্ষার আগের রাত্রেও এগুলো পড়ে ফেলতে পারবা, তখনও দেখবা সব কমন পড়ে যাবে আর আগে থেকেও তোমরা পড়বা। ভালো থেকো।